পশ্চিম এশিয়ায় কিন্তু পরিস্থিতি বেশ গুরুতর হয়ে উঠেছে আর এই সংঘাতটা শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই, এর আজ সরাসরি এসে পড়ছে আমাদের ওপর, মানে ভারতের অর্থনীতি, কূটনীতি সব কিছুর ওপর। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল পরিস্থিতিটা একটু তলিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি এই সংকটের মধ্যে ভারতের আসল অবস্থানটা ঠিক কোথায় আর এর পরিণতি কী হতে পারে। ইন্ডিয়া সেন্টিনেলসের একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। বলা হচ্ছে ভারতের প্রতিটি পরিবারকে এই যুদ্ধের এক অদৃশ্য কর দিতে হবে, হয়তো রক্ত দিয়ে নয়, কিন্তু টাকা দিয়ে। ভাবা যায়, মানে যুদ্ধটা হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূরে, কিন্তু তার দাম, তার ইনভিজিবল ট্যাক্স আমাদের প্রত্যেককে চুকাতে হবে। তো এই যে সংঘাত, এটা শুরু হলো কিভাবে? আসলে ব্যাপারটা কিন্তু মোটেই হঠাৎ করে ঘটেনি, এর পেছনে একটা লম্বা ইতিহাস আছে। ধাপে ধাপে পরিস্থিতিটা আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আর ঠিক কারণেই অনেক বিশ্লেষক বলছেন এটা যেন একটা ওয়ার অফ চয়েস, মানে ইচ্ছে করে বেছে নেওয়া একটা যুদ্ধ। এই টাইমলাইনটা দেখলে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, গল্পের শুরুটা হচ্ছে 2018-তে। আমেরিকা হঠাৎ করে ইরানের নিউক্লিয়ার ডিল থেকে বেরিয়ে গেল। তারপর পরিস্থিতি আরও ঘোরালো হলো জুন 2025-এ, অপারেশন মিডনাইট হ্যামার, ইরানের নিউক্লিয়ার সাইটে সরাসরি হামলা। কিন্তু আসল বিস্ফোরণটা ঘটল ফেব্রুয়ারি 2026-এ, অপারেশন এপিক ফিউরিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হলো। ব্যাস, এরপরে ইরান পাল্টা জবাব দেয়, আর সেখান থেকেই আজকের এই ভয়াবহ সংকটের শুরু। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসছে। আচ্ছা, এই নতুন হামলার দরকারটা কি ছিল? কারণ মনে করে দেখুন, 2025-এর হামলাতেই তো বলা হয়েছিল যে ইরানের পারমাণবিক ক্ষমতা শেষ করে দেওয়া হয়েছে। তাহলে আবার কেন? বেশিরভাগ বিশ্লেষক কিন্তু একমত যে আসল লক্ষ্যটা নিউক্লিয়ার প্রোগ্রাম আটকানো নয়, আসল লক্ষ্য হল রেজিম চেঞ্জ, মানে ইরানের সরকার ফেলে দেওয়া। এই যে সংঘাতের আগুনটা জ্বলছে, এর আজ কিন্তু শুধু পশ্চিম এশিয়াতেই সীমাবদ্ধ নেই। এর ধাক্কাটা ঠিক যেন একটা সুনামির মতো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, আর তাতে তৈরি হচ্ছে মারাত্মক একটা সংকট, অর্থনৈতিক, রাজনৈতিক সব দিক থেকেই। এই সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। 20%। কিসের 20%? এটা হলো সারা পৃথিবীর মোট তেলের সেই অংশ যা হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে। আর এখন এই প্রণালীটাই হয়ে উঠেছে যুদ্ধের কেন্দ্রবিন্দু। একবার ভাবুন তো, এই রাস্তাটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে গোটা বিশ্বের অর্থনীতির? আর এর ফল যা হওয়ার ঠিক তাই হচ্ছে। প্রভাবটা কিন্তু ইতিমধ্যেই মারাত্মক। প্রথমত দেখুন, এশিয়া আর ইউরোপের মধ্যে যে বাণিজ্যের রুটগুলো, সেগুলো প্রায় বন্ধ হওয়ার মুখে। ফলে জাহাজের ভাড়া, ইন্স্যুরেন্সের খরচ সব রকেটের গতিতে বাড়ছে। মানুষজন ভয়ে পেয়ে সোনা কিনছে, তাই সোনার দামও চড়চড় করে বাড়ছে। অবস্থা এতটাই খারাপ যে দুবাই, আবুধাবির মতো বড় বড় স্টক মার্কেটও বন্ধ করে দিতে হয়েছে। আর এর মধ্যে রাশিয়া, চীনের মতো দেশগুলো ইরানের পক্ষে দাঁড়িয়েছে। ফলে সারা বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আর পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তো এই যে বিশ্বজুড়ে এত কিছু হচ্ছে, এর আজ আমাদের ঘরে, মানে ভারতে কতটা লাগছে? ভারতের অর্থনীতি ঠিক কতটা ঝুঁকির মুখে? চলুন সেটাই এবার দেখা যাক। 88%, 88%, এটা হলো আমাদের জ্বালানির চাহিদার সেই অংশ যা আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়। মানে আমরা প্রায় পুরোটাই আমদানির ওপর নির্ভরশীল। এতেই বোঝা যায়, তেলের সাপ্লাই চেনে যদি সামান্যতম ধাক্কাও লাগে, তাহলে ভারতের অর্থনীতির অবস্থাটা ঠিক কী হতে পারে। আর ব্যাপারটা শুধু পেট্রোল ডিজেলের মধ্যেই সীমাবদ্ধ নেই, সমস্যাটা আরও গভীর। আমরা যে রান্নার গ্যাস বা এলপিজি আর এলএনজি ব্যবহার করি, তার একটা বিশাল অংশ, মানে এলএনজির প্রায় 68% আর এলপিজির প্রায় 47%ই আসে ওই পশ্চিম এশিয়া থেকে। আর সবচেয়ে বড় চিন্তার কারণটা কি জানেন? আমাদের কাছে অপরিশোধিত তেল জমা রাখার জন্য স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, কিন্তু এই রান্নার গ্যাসের জন্য তেমন কোনো আপাতকালীন ব্যবস্থা নেই। মানে সাপ্লাই বন্ধ হলে সরাসরি সংকট। জ্বালানির কথা তো হলো, কিন্তু সংকটটা তার থেকেও অনেক বড়। কৃষিকাজের জন্য সার, গয়নার জন্য কাঁচা হীরা, প্লাস্টিকের জন্য পলিথিন, নির্মাণের জন্য চুনাপাথর, এই সব কিছুর জন্যই আমরা ওই অঞ্চলের ওপর মারাত্মকভাবে নির্ভরশীল। শুধু একটা উদাহরণ দিই, আমরা যে কাঁচা হীরা আমদানি করি, তার 40%রও বেশি আসে ওখান থেকে।
ফলে বুঝতেই পারছেন এর সোজা প্রভাব পড়বে আমাদের দেশের কৃষি, শিল্প সবকিছুর ওপর। অর্থনীতির কথা তো হলো, এবার আসি স্ট্র্যাটেজিক দিকটায়। চাবাহার বন্দরের কথা মনে আছে? ভারতের একটা বিশাল বিনিয়োগ, প্রায় $500 মিলিয়ন। উদ্দেশ্য ছিল পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ায় পৌঁছানো। সেই পুরো প্রজেক্টটাই এখন গভীর সংকটে। আর এই যে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, সেটা পূরণ করার জন্য কে বসে আছে? চীন। গোয়াদর বন্দরে তারা কিন্তু নিজেদের ঘাঁটি গেড়ে বসে আছে। এতক্ষণ আমরা অর্থনীতি আর রণকৌশলের কথা বললাম, কিন্তু এর একটা মানবিক দিকও আছে। ৯০ লক্ষ, প্রায় ৯০ লক্ষ ভারতীয় ওই পশ্চিম এশিয়ার দেশগুলোতে কাজ করেন। এই যুদ্ধের ফলে তাদের জীবন, তাদের নিরাপত্তা সবকিছুই আর ঝুঁকির মুখে। শুধু তাই নয়, তারা যে টাকাটা দেশে পাঠান, আমাদের অর্থনীতির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ, সেটাও বন্ধ হয়ে যেতে পারে। এই বিপুল সংখ্যক মানুষের সুরক্ষা নিশ্চিত করাটা ভারত সরকারের জন্য এখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তো এই যে এত জটিল একটা পরিস্থিতি, এখানে ভারতের কূটনীতিকে যেন একটা সরু দড়ির ওপর দিয়ে হাঁটতে হচ্ছে। কেন? কারণ একদিকে আমেরিকা আর ইসরায়েলের মতো স্ট্র্যাটেজিক পার্টনার, আর অন্যদিকে ইরানের সাথে আমাদের বহু পুরনো ঐতিহাসিক সম্পর্ক। প্রশ্ন হল, ভারত এখন ঠিক কোন দিকে যাবে? আর এখান থেকেই আসল প্রশ্নটা উঠে আসছে, ভারতের বিদেশ নীতি কি সত্যি স্বাধীন, মানে স্ট্র্যাটেজিক অটোনমি কি এখনও আছে, নাকি আমরা ধীরে ধীরে অন্য শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ছি, মানে স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সের দিকে চলে যাচ্ছি? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। ভারতের সাম্প্রতিক কিছু পদক্ষেপ দেখলে এই প্রশ্নগুলো আরও জোরালো হয়ে ওঠে। যেমন ধরুন, আমাদের প্রধানমন্ত্রী ইসরায়েল সফর শেষ করলেন, আর তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই হামলাটা শুরু হলো। এটা কি শুধুই কাকতালীয়? তারপর দেখুন, একটা দেশের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হলো, আর ভারত তার সরাসরি নিন্দাও করল না। প্রায় এক সপ্তাহ চুপ থাকার পর আমাদের বিদেশ সচিব গিয়ে শুধু একটা শোক বইতে সই করে এলেন। আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের নীরবতাকে কিন্তু সম্মতির লক্ষণ হিসেবেই দেখা হয়। তবে এর থেকেও গুরুতর একটা ঘটনা ঘটেছে। ইরানের একটা যুদ্ধজাহাজ নাম IRIS ডেনা আমাদের দেশে নৌ মহড়ায় অংশ নিয়েছিল, মানে আমাদের অতিথি ছিল। ফেরার পথে ঠিক আমাদের জলসীমার বাইরে একটা মার্কিন সাবমেরিন টর্পেডো মেরে জাহাজটাকে ডুবিয়ে দিল। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, ভারতে বিষয়ে একবারে চুপ। নিজের অতিথির ওপর এমন একটা হামলা হলো, আর কোনো প্রতিক্রিয়াই নেই। আর এই নীরবতা থেকেই একটা মারাত্মক প্রশ্ন উঠে আসছে। দেখুন, আমেরিকার সাথে ভারতের বেশ কিছু চুক্তি আছে, যেমন বেকা আর মেস্টা। এই চুক্তিগুলোর মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে খুব সংবেদনশীল গোয়েন্দা তথ্য আদান প্রদান করে। তো প্রতিরক্ষা বিশ্লেষকরা এখন যে প্রশ্নটা তুলছেন তা হল, ভারতের দেওয়া কোনো তথ্য ব্যবহার করে কি ওই ইরানি জাহাজটাকে টার্গেট করা হয়েছিল? ভারতের এই অদ্ভুত নীরবতা কিন্তু এই সন্দেহটাকেই আরও জোরালো করছে। সুতরাং বোঝাই যাচ্ছে, এই পুরো সংকটটা ভারতের বিদেশ নীতির জন্য একটা অ্যাসেট টেস্টের মতো। ওই যে স্ট্র্যাটেজিক অটোনমি বা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যে নীতি ভারত জানিয়ে এতদিন গর্ব করে এসেছে, তার ভবিষ্যৎ এখন কিন্তু প্রশ্নের মুখে। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে ভারত বারবার বলছে এটা যুদ্ধের যুগ নয়, আর অন্যদিকে ভারতের কাজকর্ম দেখে সারা বিশ্বের মনে হচ্ছে যে ভারত পুরোপুরি আগ্রাসী শক্তির দিকেই ঝুঁকে পড়েছে। এই যে বলা আর করার মধ্যে একটা বিশাল ফারাক, এটাই ভারতের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সবশেষে একটাই প্রশ্ন, এই যে পৃথিবীটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই রকম একটা সময়ে চুপ করে থাকার দামটা ঠিক কত? ভারতের এই যে বর্তমান অবস্থান, এই যে নীরবতা, দীর্ঘমেয়াদে এটা দেশের জন্য কি বয়ে আনবে, তার উত্তর হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে।